This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. आप सब मेरा ही काम करेंगे, मेरा ही काम करेंगे, पक्का करेंगे, सभी नौजवान करेंगे, पक्का वादा करने वाले हैं। देखिए, गांव-गांव में जाना होगा। अगले 100 दिन तक एक-एक घर जाएंगे, 100 दिन तक लोगों को मिलते रहेंगे, मिलकर को ये बताएंगे। मैं जो कहूंगा वो उनको बताना। मोदी जी आए थे, मोदी जी ने आपको प्रणाम भेजा है, कह देंगे, मेरा प्रणाम पहुंचा देंगे, पक्का पहुंचा देंगे। মার্কেটিং বা সেলসের অনেক রকম মডেল হয় জানেন তো। তার মধ্যে একটা মডেল হচ্ছে B2C, অর্থাৎ বিজনেস টু কনজিউমার। ডাইরেক্টলি একদম উৎপাদন যেখান থেকে জিনিসটা তৈরি হচ্ছে, মেন বস্তুটা সরাসরি একদম যারা ব্যবহারকারী, ক্রেতা বা কনজিউমার, তাদের কাছে একদম সরাসরি গিয়ে পৌঁছে দেওয়া। ডাইরেক্ট রিটেল মডেল আর কি, রিটেল ব্যবসার একটা মডেল। মুশকিল হচ্ছে কোনো মডেলই আজকাল আর এক্সক্লুসিভ থাকছে না। রাজনীতি এইভাবে তার ডালপালা ছড়াচ্ছে না যে তার সমস্ত কিছু, সমস্ত থিওরি, মানে এতদিন ধরে আমরা পলিটিক্স বলতে কি বুঝতাম যে পলিটিক্যাল থিওরি, কিন্তু রাজনীতি আজকাল যেখান থেকে যেরকম থিওরি পাচ্ছে সবই তো একরকম। এই ব্যবসায়িক এই যে থিওরিগুলো, এগুলো তো এক ধরনের কমিউনিকেশন থিওরি, সেইগুলোকে তারা কাজে লাগিয়ে দিচ্ছে, একটু নিজেদের মতো করে বদলে নিচ্ছে। এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন, বিজেপি কর্মীদের বললেন একদম এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় আগামী 100 দিন ধরে বাড়ি বাড়িতে যান, আর গিয়ে বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, সবাইকে প্রণাম জানিয়েছেন। তাহলে একদম ডাইরেক্টলি হয়তো সভায় তিনি একা দাঁড়িয়ে কথা বলছেন, সামনে কিছু সংখ্যক লোক রয়েছেন, কিন্তু তার বাইরে অসংখ্য মানুষজন যারা বাড়িতে রয়েছেন সরাসরি তাদের কাছে তার প্রণাম পাঠিয়ে দেওয়া। এটা একটা নতুন মডেল। এটা এমনিতে দেখে মনে হচ্ছে কি জানেন তো, এটা আসলে বাংলায় ওটা নেট প্র্যাকটিস ছিল। এবারে লোকসভা ভোটে দেশবাসীর ঘরের লোক হয়ে ওঠার চেষ্টাই তো করছেন প্রধানমন্ত্রী। এটাই এবারের তার তুরুপের তাস। নতুন নতুন মডেল প্রত্যেকবার বেরোচ্ছে এবং প্রত্যেকটাই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। এরকমই একটা কথা, উপনিষদের কথা একটা আছে জানেন তো, বসুধৈব কুটুম্বকম। এই কথাটা প্রথম শুনেছিলাম যখন আমাদের দিল্লিতে এশিয়ান গেমস হয়েছিল। তখন এশিয়ার এত বড় একটা জিনিস ভারতে হচ্ছে, তখন গোটা এশিয়াটাকেই বোঝাতেই আর কি গোটা বিশ্বই আমার পরিবার, এরকম একটা আত্মীয়তার সূত্রে সবাইকে বেঁধে ফেলার একটা চেষ্টা হয়েছিল। সেই বসুধৈব কুটুম্বকম আজকে উপনিষদের পাতার থেকে রাজনৈতিক স্ট্র্যাটেজি হয়ে গেল, এক ধরনের B2C কমিউনিকেশন, B2C বিজনেস। যেরকমভাবে দেখেন B2C স্ট্র্যাটেজি, বিজনেস টু কনজিউমার। এর আগে প্রত্যেকবার নতুন নতুন, কিন্তু এটা মানে আমরা জানি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং। এই পরিবর্তনটা সবসময় থাকতে হবে, ভ্যারাইটিটা থাকতে হবে, তা না হলে মনোটনি চলে যাবে এবং একটা জিনিস যদি বারবার ব্যবহার হতে থাকে তার ধার কমে যাবে। তাই নতুন নতুন জিনিস নিয়ে আসতে হবে মানুষকে বোঝাতে প্রত্যেকবার। আমরা তো তাই দেখছি। খেয়াল করে দেখুন এর আগের যতগুলো নির্বাচন ছিল, যেমন 2014 সালে কী ছিল, চা বিক্রেতা, চারপাশে ছড়িয়ে গেছিল সেই প্রচার। সাধারণ ঘরের একটা মানুষ কিভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে সেই সম্ভাবনাটা, সেই আশাটা উস্কে দেওয়া। উনি পেরেছেন, তুমিও পারবে। 19-এ কী এলো, চৌকিদার, আমি পাহারাদার, আপনাদের সবার স্বার্থ রক্ষার পাহারাদার আমি। আর এবার 2024-এ এসে বিজেপির প্রচার কৌশল কি, মোদি কা পরিবার। ওই বললাম
বসুধৈব কুটুম্বকম, এটা গোটা বিশ্বকে পরবর্তী ক্ষেত্রে যখন কূটনৈতিক জায়গায় আসবে তখন নিশ্চয়ই গোটা বিশ্বের কথা বলবেন। এই মুহূর্তে গোটা ভারতকে আত্মীয়তার সূত্রে পারিবারিকভাবে গোটা দেশটাকে একটা পরিবার হিসেবে তুলে ধরা, এটাতে একসঙ্গে দুটো কাজ হয়। এক, প্রত্যেকটা মানুষের সাথে ডাইরেক্ট সম্পর্ক স্থাপন হয়, আর দুই, আমরা যেটা বারবার সেই ছোটোবেলার থেকে ইতিহাসে পড়ে এসেছি, মাধ্যমিকে প্রশ্ন উত্তরে লিখতাম, ভারতের এই যে আমাদের মানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য, উপকৃতি বৈচিত্র্য, তার মধ্যে আমাদের বিশেষত্ব কি না বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই প্রচারটাই তো করলেন মোদি। গোটা বিষয়টা কোন জায়গার থেকে নিয়ে এসে কোথায় গিয়ে ছুঁয়ে দিলেন, এবং এটা একটা কনসার্টেড এফর্ট, সবাই মিলে একসঙ্গে নেমে পড়লেন। অমিত শাহ থেকে রবিশঙ্কর প্রসাদ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেখুন, বিজেপির যাবতীয় এখন যত বড় বড় নেতা আছে তাদের নামের পাশে আজকে লেখা রয়েছে মোদি কা পরিবার। বিজেপির সব নেতার যেন পদবি হয়ে গেছে মোদি কা পরিবার, একটা নাম, এবং তাকে কেন্দ্র করে গোটা ভারত একাত্ম। এই প্রচারটার একটা অসাধারণ মাহাত্ম্য আছে বুঝতে পারছি। রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু আছে। গতকাল পাটনার ওই গান্ধী ময়দানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন লালু প্রসাদ যাদব। এবার লালু প্রসাদের আক্রমণ করার কারণ আছে, রাগ তো আছেই। সদ্যই লালু প্রসাদের দল ওই আরজেডি, তার সঙ্গে তাদের ওই বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে, পরিবার ভেঙেছে আর কি লালু প্রসাদের। যৌথ পরিবার ছিল নীতিশ কুমারের সাথে, নীতিশ কুমার পরিবার ভেঙে দিয়ে গাঁটছাড়া ছিন্ন করে ফের গিয়ে এনডিএতে সামিল হয়ে গেছেন, এবং যার জন্য বিহারে সরকার বদল হয়ে গেছে। শাসক আরজেডি ছিল, সেখান থেকে সরাসরি তারা বিরোধী হয়ে গেছে। এই যে ট্রান্সফরমেশনটা না, এই ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হওয়া, চেয়ারে বসার থেকে চেয়ারের বাইরে চলে যাওয়া, এটা ভারতে এখন অবধি কাউকে খুব একটা সহজভাবে নিতে দেখিনি, খুব মুশকিল নেওয়া। বিহারে এই মুহূর্তে মানে বসে দেখতে হচ্ছে লালু প্রসাদ আর আরজেডিকে যে বিজেপিকে সঙ্গী করে সরকার চালাচ্ছেন নীতিশ কুমার, তিনি তার জায়গায় ঠিক রয়েছেন, কিন্তু তারা মাঝখান থেকে আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছেন বাইরে, আউট অফ দ্য রেস। তাই লালু প্রসাদের মনে রাগ থাকাটা খুব স্বাভাবিক, জানেন তো। এটা যে তার রাগটা বেরিয়ে এসছে এটা তো দেখতেই পেলাম কালকে পাটনার সভায়। রাগলে আমাদের না কোথাও মাথার ঠিক থাকে না, ওই জন্য বলা হয় রেগে মেগে কিছু বলবেন না। একবার ওই তুনির থেকে তীর যদি ছুঁড়ে একবার ছুঁড়ে দিলেন, কোথাও তীর বেরিয়ে গেলে আর মুখ থেকে কথা বেরিয়ে গেলে সেটা আর ফেরানো যায় না। আর তাই জন্য বলার আগে, কথা বলার আগে একটুখানি ভেবেচিন্তে বলবেন নিশ্চয়ই, ঠান্ডা হয়ে তারপর বলুন। এবার লালু প্রসাদ বোধহয় সেই সমস্ত তত্ত্বটত্ত্বই কোনোদিনই খুব একটা বিশ্বাস করেন না, নিজের স্টাইলে চলেন। তাই রেগে মেগে কালকে পাটনার সভার থেকে বলে দিয়েছেন যে নরেন্দ্র মোদী হিন্দু নন, কারণ মাতৃবিয়োগে অশৌচ করেননি, তার পরিবারও নেই। ব্যক্তি আক্রমণ করেছিলেন লালু প্রসাদ, তিনি করে পাল্টা ওই পরিবার থেকে জবাব আসার রাস্তাটা কোথাও গিয়ে বোধহয় খুলে দিয়েছিলেন। हर हिंदू अपने माँ के शोक में केस दाढ़ी बनवाता, दाढ़ी छिलवाता। क्यों नहीं छिलवाया बताओ, क्यों नहीं छिलवाया? देश भर में नफरत फैला रहे हो। দেখুন, খুব একটা রুচিশীল আক্রমণ তো বলা যায় না। রাজনীতির সাথে এই বিষয়ের কতটা যোগ আছে এটা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে আজকের ভারতে বিভিন্ন ক্ষেত্রে কোনটা ইস্যু, কোনটা নন ইস্যু, কোনটাকে যে নেতারা তুলে ধরবেন তার এখন আর কোনো ম্যানুয়াল নেই। যা আছে সব সিলেবাসের বাইরে থেকে, এতদিন অবধি সবাই যা যা জেনে এসছেন সব কিছুর বাইরে সবাই চলে যাচ্ছেন। ফলে লালু প্রসাদ তার মতো করে বলেছেন, কোথাও গিয়ে সেই অনেক দিন আগের থেকেই তিনি যেভাবে একদম মেঠো ভঙ্গিতে বক্তৃতা করেন, তার মনে হচ্ছে এইভাবে হয়তো মানুষকে গোটা বিষয়টা বোঝাতে চাইবেন, বোঝাতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে টেকনিক্যালি ব্যাখ্যাটা ঠিক হয়নি। মানে এই ধরুন অসৌচ বিতর্কটাকে আনলেন, তো এই অসৌচ বিতর্কে বলা যেতে পারে যে রাজা বা রাষ্ট্রনেতাকে অশৌচের আওতায় রাখা হয় না, শাস্ত্রেই সে কথা বলা আছে, এবং এটা কৌটিল্য
চাণক্য তিনি খুব স্পষ্ট ভাষায় ব্যাখ্যাও করে গেছেন তার বিভিন্ন টিকার মধ্যে দিয়ে, জানেন তো কেন জানেন? কারণ রাজা মারা গেলে যে যুবরাজের মাথায় রাজমুকুট উঠত তাকে অশৌচ করতে হতো না, অশৌচ অবস্থায় রাজ তিলক করা যায় না। কিন্তু রাজা সেখানে যদি তিনি না থাকেন, রাজা মারা গেছেন, যিনি রাজা হচ্ছেন তিনি যদি ওই সময় অশৌচ পালন করেন যুবরাজ, তাহলে তো তার রাজ তিলক করা যাবে না। রাজ তিলক যদি না করা যায়, রাজ্য নতুন রাজা পাবে না। রাজ্য যদি রাজাহীন থাকে মানে অরাজক অবস্থা সৃষ্টি হয়। রাজা না থাকলে নিরাপত্তা নষ্ট হতে পারে, রাজ্যে বিদ্রোহ হতে পারে। ঠিক একই কারণে রাজা যিনি রাজ সিংহাসনে বসে আছেন তারও অশৌচ পালন না করলেও চলে, একই কারণ। ঠিক যে কারণে যুবরাজের অশৌচ পালন করতে না করলেও চলে, ঠিক একইভাবে রাজার অশৌচ পালন না করলেও চলে। এবার যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন, গোটা দেশ চালাচ্ছেন, তাকে তো এই মুহূর্তে আমাদের সংবিধান যা যা ক্ষমতা দিয়েছে মোটামুটি প্রায় তো দেশটা যিনি চালান তিনি তো প্রধানমন্ত্রী। ফলে শাস্ত্রমতে ব্যাখ্যা দেওয়ার একটা জায়গা রয়ে গেছে। এবার বিজেপি নেতারা শাস্ত্রমতে লালু প্রসাদকে খণ্ডন করতে পারতেন, কিন্তু করেননি। কারণ তারা জানেন লালু প্রসাদ যে ধরনের রাজনীতি করেন এবং যাদের উদ্দেশ্য করে যেভাবে বক্তব্যটা রেখেছেন, তাতে এই সমস্ত শাস্ত্র দিয়ে বলে খুব একটা লাভটাভ হবে না। তাই তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন এবং উল্টো বার্তাটা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার ইঙ্গিত দেন, আর বাকি সবাই সেটা কিন্তু সরাসরি B2C, বিজনেস টু কনজিউমার, ডাইরেক্টলি ক্রেতা এবং যিনি উৎপাদক দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেন, উৎস থেকে ক্রেতার কাছে, ব্যবহারকারীর কাছে। সেটাই তো দেখছি। কি বলল বিজেপি খেয়াল করে দেখুন। এক, তারা ওই ইন্ডিয়া জোটের শরিক লালু প্রসাদের সঙ্গে বাকি বিরোধী দলগুলোকে এক ব্র্যাকেটে রেখে দিচ্ছেন। আর দুই, নিজেদের পরিচয় দিচ্ছেন নরেন্দ্র মোদীর পরিবার হিসেবে। কৃষ্ণনগরে গত শনিবার এই কাজটাই তো অন্য আঙ্গিকে করে গেছেন প্রধানমন্ত্রী। মানে ওখানে বাকি নেতারা বলছেন তারা প্রধানমন্ত্রীর পরিবার, আর প্রধানমন্ত্রী গোটা দেশটাকে, গোটা জায়গাগুলোকে, সমস্ত মানুষকে, দেশবাসীকে তার নিজের পরিবার বলে তুলে ধরার ব্যবস্থা করে দিচ্ছেন। ওই জন্যই ওই বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে নিজের নমস্কার জানাতে বলেছেন। বাংলার মানুষের নিকটাত্মীয় হয়ে ওঠার চেষ্টা আর কি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি তোমাদের লোক, এরকম একটা বার্তাটা দেওয়ার চেষ্টা। এবার এই বার্তাটা রাজনৈতিক নেতারা কখন দেন? প্রশ্নটা সহজ, উত্তরও তো সোজা। আপনারা জানেন ভোটের সময় যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন সেই কেন্দ্রের বাসিন্দা না হলে নেতারা অস্থায়ী ঠিকানা খোঁজেন, তাই জন্যে যেন লোকে মনে করেন যে না তার তো এখানে একটা কিছু সাযোগ তৈরি হলো, যোগসূত্র তৈরি হলো, তা আছেন কোনোভাবে আর কি। ঠিক যেরকম 2021-এ বিধানসভা ভোটের সময় খেয়াল করে দেখুন, নন্দীগ্রামে বাড়ি ভাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা কথা বলুন, মানে কোথাও কেউ বাড়ি ভাড়া নিতেই পারেন, সেখানে বাড়ি ভাড়া নেওয়া মানেই কি সেটা ভোটে লড়ার পূর্বাভাস? ওখানে কোনো রাজনৈতিক নেতা যদি কোথাও গিয়ে বাড়ি টাড়ি ভাড়া নেন, ধরে নিতে হবে কি যে তিনি ওখান থেকেই ভোটে লড়বেন? সন্দেশখালীর পুকুরপাড়ায় 3 মাসের জন্য একটা দোতলা বাড়ি ভাড়া করেছেন স্থানীয় বিজেপি নেতারা। এবার যারা স্থানীয় খেয়াল করে দেখুন, তাদের নিশ্চয়ই থাকার জায়গা আছে সন্দেশখালীতে, জায়গা তো নিয়ে কোনো সংশয় থাকার কথা না। তাহলে পুকুরপাড়ার ওই দোতলা বাড়িটা কার জন্য ভাড়া নেওয়া হয়েছে? নিঃসন্দেহে এরকম কারোর জন্য যিনি সন্দেশখালীর বাসিন্দা নন, তাই না? এবার তিনি কে সেটা TV9 বাংলা খুঁজে বার করেছে। মানে দেখুন, নর্মাল কোর্সে কেন একটা বাড়ি কোথায় ভাড়া নেওয়া হলো এ নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না, কিন্তু যখন ওরকম জায়গায় বর্তমান পরিস্থিতিতে এরকমভাবে বিজেপির নেতারা কোনো বাড়ি ভাড়া করেন, তাহলে তো খোঁজ খবর নিয়ে দেখতেই হয়। এবং তাই দেখার ফল ওই বললাম না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, আমাদের কাজটাই এই, সেগুলো করি। ফলে মাঝে মধ্যে কিছু না কিছু অমূল্য রতন পেয়েও যাই। এরকম সন্দেশখালীর পুকুরপাড়ার ওই বাড়িটা 3 মাসের জন্য কার জন্য ভাড়া নেওয়া হয়েছে জানেন? ওই খুঁজলাম, ছাই ওড়ালাম, আর দেখলাম বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর জন্য। এ সার ছাড়বো না, আমরা এখানে অস্থায়ী শিবির নিয়ে নিচ্ছি, ঘর নিয়ে নিচ্ছি। আপনি তো সেখানে আসবেন, আজকেও অনেক আসবেন, এখানে আমাদের ক্যাম্প থাকবে। ঘাঁটি গাড়বেন। 20শে ফেব্রুয়ারি সন্দেশখালী সফরের দিনই বলেছিলেন শুভেন্দু অধিকারী। তা যে কথার কথা নয়, ঘর ভাড়া করে স্পষ্ট করে দিল সন্দেশখালীর গেরুয়া শিবির।
সন্দেশখালীর আন্দোলনের ফসল লোকসভার ভোট বাক্সে তুলতে কোনো কসুর করতে চাইছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই জন্যই সন্দেশখালীর পুকুর পাড়ায় ঘাঁটি ঘেরে থাকার পরিকল্পনা নিয়েছেন বিরোধী দলনেতা। সন্দেশখালীর পুকুর পাড়ায় বাদল দাসের এই যে বাড়ি, এই বাদল দাসের এই বাড়িতেই থাকার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী। কয়েকদিনের জন্য হলেও প্রতিবেশী হবেন বিরোধী দলনেতা, খুশি স্থানীয় মহিলারা। ভালো বলতে আমাদের যে আতঙ্কটা, সেই আতঙ্কটা তার দূর হবে, কিছু হলে তাকে জানানো যাবে। শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি যে আমাদের পাশে একটু দাঁড়ানোর মতো কেউ আছে, আমাদের সুবিধা অসুবিধার কথা আমরা ওনাকে বলতে পারবো, ওনার থেকে আরও অনেক কিছু জানতেও পারবো, নিরাপদেও থাকতে পারবো। আমরা একটা আতঙ্কে আছি, উনি থাকলে ভয়টাও কমবে, মনের দিক থেকে বল আসবে যে না এখানে একজন আছে দেবতা, উনি আসছেন, ওনার প্রয়োজন বুঝেই উনি থাকবেন, যে এখানে থাকার ওনার প্রয়োজন আছে, তাহলে স্বাগত। তৃণমূল অধ্যুষিত সন্দেশখালীতে পুকুরপাড়া এখনও বামেদের শক্তপোক্ত জায়গা, সেই জায়গাতেই থাকবেন শুভেন্দু অধিকারী। বামেদের ভোটারদের ভরসা জেতাও কি তার লক্ষ্য? আমাদের বিরোধী দলনেতা মাননীয় বিধায়ক শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটিতে বিজেপিকে আরও শক্তিশালী করতে তিনি এই পরিকল্পনা নিয়েছেন। লোকসভার মধ্যে বিজেপিকে সন্দেশখালীর বিধানসভা থেকে আর বেশি করে লিড দিতে পারবে, এটাই আমাদের পরিকল্পনা। যিনি ঘর ভাড়া দিলেন তিনি যদিও বিজেপির কেউ নন, আদি তৃণমূল নেতা, তবু ঘর ভাড়া দিলেন বিরোধী দলনেতাকে। ভয় লাগছে না? একটু তো ভয় করছে, কিন্তু এখন আমরা মোটামুটি ভয়কে তো জয় করে ফেলেছি, এখন খুব একটা ভয় লাগছে না। আমরা কিন্তু সেই আন্দোলন থেকে প্রথম থেকে কিন্তু আমরা ওই একটাই সুর এবং স্বর, সেটা হচ্ছে পার্টি যে যাই করি, আন্দোলন কিন্তু সবার। পার্টি নয়, আন্দোলন বড়। অক্লেশে সন্দেশখালীর চাহিদা বুঝিয়ে দিচ্ছেন বাড়িওয়ালা। সে পুজোর সময় আমরা কলা বহু দেখি না, বা পুজোর সময় বহু ক্ষেত্রে আমরা ঘট পুজো করি, সেরকম আর কি একটা ঘট প্রতিষ্ঠা করে রাখলেন। কতদিন এই রকম সময় যখন ভোট হচ্ছে, গোটা বাংলায় হয়তো শুভেন্দু অধিকারী ছুটে বেড়াবেন, কতদিন কবার ওখানে যেতে পারবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু একটা বাড়ি ভাড়া নিয়েছেন, এখানে তিনি থাকেন। এই একটা বক্তব্যের মধ্যে দিয়ে, একটা প্রতীকী বক্তব্য, প্রতীকী একটা অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে দিয়ে কতগুলো জায়গা টাচ করে গেলেন বলুন তো। ওই যে সন্দেশখালীর আন্দোলনটা, কোথাও গিয়ে সেই আন্দোলনের মালিকানার ভাগ নিয়ে নিলেন, যুক্ত হয়ে রইলেন তার সঙ্গে। ওই এলাকার মানুষজন তারা মনে করতে শুরু করলেন যে কোথাও গেলে, কোথাও যদি তাদের নতুন করে প্রবলেম শুরু হয়, কোথাও গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হয়, এটা বলার মতো জায়গা তৈরি হলো। রাজনীতি কত সূক্ষ্মভাবে কত বড় বার্তা দিয়ে দেয় ভাবুন তো। এবং এটাও আমরা পরিষ্কার বুঝতে পারলাম, আরও কারণগুলো আছে বলবো সেগুলো, কিন্তু এটাও বুঝতে পারলাম যে এইবারের ভোটটায় এতদিন পর্যন্ত বিভিন্ন যা ইস্যুগুলোকে সামনে রেখে বিজেপি টার্গেট করছিল, এবারে ভোটটাকে এই সন্দেশখালী কিন্তু তাদের নতুন একটা অস্ত্র হাতে তুলে দিয়েছে। এবং এই যে লাস্ট যে অস্ত্রটা, একদম আনকোড়া অস্ত্র, এই অস্ত্রটা তারা পুরো দস্তুর ব্যবহার করবেন, কোনোভাবে তার ধারে কমতে দেবেন না, তারা মরচে পড়তে দেবেন না। ওই জন্যই শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই এই পরিকল্পনাটা করেছেন। পুকুরপাড়ায় যেখানে বাড়ি ভাড়া নিয়েছেন তিনি, সেই এলাকাটায় কিন্তু বাম কর্মী সমর্থকদের পাল্লা ভারী। তাহলে কি শুভেন্দু অধিকারীর জন্য বাড়ি খুঁজতে বিজেপি কর্মীদের কোথাও বামেরা তারা সমর্থন করেছেন নাকি? তাহলে তো বলতে হয় যে লোকসভা ভোটের আগে বিজেপিকে সুবিধা করে দিতেই নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে খোঁচা দিয়েছেন লালু প্রসাদ যাদব। কারণ যারা জাতীয় রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন যে নরেন্দ্র মোদী আর লালু প্রসাদ যাদবের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু একদম সুগার কোটেড, মধুর সম্পর্ক। কিন্তু সম্পর্ক মধুর বলেই কি নরেন্দ্র মোদীকে এভাবে পরিবার নিয়ে খোঁচা দিলেন লালু প্রসাদ? দেখুন, যতবার সাম্প্রতিককালে আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত কোনো না কোনো বিষয় নিয়ে কেউ না কেউ খোঁচা দিয়েছেন, সব কিন্তু বুমেরাং হয়েছে। এই বুমেরাং করার অস্ত্রটা তুলে দিতেই কি এরকম একটা খোঁচা দেওয়া, না কে যে কখন কার শত্রু সেজে বন্ধু হয়ে যায় বা বন্ধু সেজে শত্রু হয়ে যায়, রাজনীতিতে কিচ্ছু বোঝা যায় না। আসলে রাজনীতিতে সবসময় ওই 2+2 হয়ই না, 2+2 হয়ই না। শুনলেন তো, শুভেন্দু অধিকারী যে বাড়িটা ভাড়া নিয়েছেন, সেই বাড়িটা এমন একজনের যিনি আদি তৃণমূল, 1998 সাল থেকে তৃণমূল করেন। এখন হয়তো শাহজাহানদের দাপটে কোণঠাসা, কিন্তু তার বাড়ি তিনি ভাড়া দিয়েছেন। অর্থাৎ
কোথাও গিয়ে কোণঠাসা তৃণমূল, ওই এলাকায় বামেদের দাপট রয়েছে, বামেদের সংগঠন ভালো, বাম লোকজন বেশি, সেই বামেদের ওখানটায় বাড়ি ভাড়া নেওয়া, বিজেপির লোকজন তো রয়েছে, ত্রিবেণী সঙ্গম হয়ে গেল আর কি শুভেন্দু অধিকারীর ওই একটা বাড়িরকে কেন্দ্র করে। এবার আরেকটা প্রশ্ন, এবারে গোটা ব্যাপারটাই ওই প্রশ্নটাকে কেন্দ্র করে, তাও আরেকটা অন্য আঙ্গিক থেকে দেখার জন্য, সন্দেশখালিকেই বেছে বেছে বাড়ি ভাড়া নিলেন কেন? ওখানে ভোটে দাঁড়াবেন নাকি? এরকম খবর এখন পর্যন্ত নেই। তাহলে বারবার সন্দেশখালিতে যাবেন, এটা ঠিক করে ফেলেছেন। সন্দেশখালিতে আরও একটা জিনিস রয়েছে, 1 তারিখ আরামবাগ আর 2 তারিখ ওই কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদী বারবার বলে গেছেন যে সন্দেশখালির বাসিন্দাদের পাশে আছেন, পাশে থাকবেন বিজেপি নেতারা। আর কি বলেছেন? ওখান থেকে ওই আরামবাগ থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে, মা বোনেদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে দিয়েছিলেন। এবার এই অঞ্চলটায় সংখ্যাগুরু, সংখ্যালঘু, যে যেখানে শেখ শাহজাহানদের অত্যাচারের শিকার, তাদের পাশে দাঁড়াতে বিজেপি নেতারা সরাসরি তাদের কাছে পৌঁছে গেছেন মোদির দূত হয়ে। এই কথাটা বুঝিয়ে দিতেই কি এই ভাড়া বাড়ির ব্যবস্থা? ওটা সেবা কেন্দ্র হয়েছে, বাদল দাসের বাড়িতে আমরা ভাড়া নিয়েছি সেবা কেন্দ্র, লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং অত্যাচারিত মহিলাদের পাশে থাকা। কথা আছে 10ই মার্চ যেদিন কলকাতায় তৃণমূলের জনগর্জন সভা হবে, ব্রিগেড, সেই দিনই সন্দেশখালিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। এবার ঘন ঘন যাতায়াত করতে হলে একটা আশ্রয়ের ব্যবস্থা থাকা ভালো, কিন্তু এইভাবে একটা বাড়িতে যদি তিনি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়ে বসে থাকেন, কী সুবিধা পাবেন? আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভা রয়েছে, সেখানে সন্দেশখালির এই মানুষজনের থাকার কথা, যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছেন, নির্যাতনের অভিযোগ করেছেন, এরকম কয়েকজন মহিলাও নাকি বারাসাতে ওই নরেন্দ্র মোদীর সভাতে থাকবেন। এবার অভিযোগ উঠেছে যে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির অ্যাটেন্ডেন্স কমিয়ে দিতে নাকি চাপ তৈরি করছে তৃণমূল, যাতে এই মানুষজন বারাসাতে যেতে পারে। সেই জন্যই কি তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস দেওয়ার জন্যই কি ওইখানে গিয়ে ঘাঁটি গাড়া? এবং খেয়াল করে দেখুন, এই সন্দেশখালিতে সংখ্যালঘুদের একটা বড় অংশও বলছেন, যেভাবে মানে সমস্ত সংখ্যাগুরু সবারই কিন্তু বক্তব্য রয়েছে যে তারা অত্যাচারিত হয়েছেন, জোট বাঁধছেন, আন্দোলন করেছেন। এবার তার মধ্যে থেকে যদি ওই বক্তব্যটা নরেন্দ্র মোদীর সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু মা বোনেদের জন্য তার যে বার্তাটা ছিল, এবং এখান থেকে যদি কিছু সংখ্যালঘু অত্যাচারিত ওখানে পৌঁছে যেতে পারেন এই সভাতে, বারাসাতের সভাতে, তাহলে ঠিক যেভাবে একটা ইনক্লুসিভ ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে সব কটা ভোট ব্যাংকে নিজেদের মানে একটা প্রভাব বিস্তার করার যে টার্গেট, 400 সিট কম তো না, 42-এর টার্গেটও রয়েছে। ফলে কোনো জায়গায় কোনো ঘুঁটিকে কিন্তু ছেড়ে রাখা যাবে না। সেই সব ঘুঁটিকে ঠিকভাবে চাল দেওয়ার জন্যই কি এই বাড়ি ভাড়া নেওয়া? হ্যাঁ যাব, আমরা যেমনি স্বভাবে যাব, আমাদের উপরে অত্যাচার হয়েছে সেই কারণে আমরা মোদির কাছে যাব। কিছু লোক তো বলছে আমাদের কাছে না যেতে, কেন বলছে সেটা তো জানি না, তাদের উদ্দেশ্য কি জানি না, কিন্তু কিছু লোক বলছে না যেতে। কিছু লোক সমস্যা করছে, এখনও পর্যন্ত করছে, আরও আগামী দিনে করবে বলে মনে হচ্ছে, কিন্তু এটা যাতে না হয় সেটাও প্রধানমন্ত্রীকে আমরা জানাবো। আমাদের যেখানে ইচ্ছে সেখানে যাব, ওদের কথা আমরা শুনবো কেন? চ্যালেঞ্জের মুখেও সন্দেশখালির মানুষ প্রধানমন্ত্রীর সভায় থাকতে চান, এই বার্তায় সুকান্ত মজুমদারদের তো উজ্জীবিত হওয়ার কথা, কিন্তু তার থেকে অনেক বড় বুস্ট কি আজ বিজেপি পেয়ে গেল? মানে এই ওখান থেকে এই একটা বড় বুস্ট, মানে পড়ে পাওয়া 14 আনার মতো সন্দেশখালি যে এবার তাদের বড় বুস্ট, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু মুশকিল হচ্ছে একটা বুস্টে তো হবে না। এই সব সময় বলে না, একটা ওই ইলেকট্রিক লাইন যায়, বেশ কিছুটা পরে যখন ভোল্টেজ ড্রপ করার একটা সম্ভাবনা দেখা দেয়, সেখানে একটা করে ট্রান্সফরমার বসে। সন্দেশখালি ডেফিনেটলি চলবে, সেটাকে ভোট অবধি টেনে নিয়ে যাবে বিজেপি, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু যদি মাঝখানটায় কোথাও গিয়ে একটু ড্রপ করে যায়, সেই রকম জায়গাতে আবার তো ওই ট্রান্সফরমারের মতো কোনো তাদের কাউকে একটা ইস্যুটাকে ঠেলে দেওয়া উচিত, বা বাড়তি একটু রসদ দেওয়া দরকার।
সেই রসদ কি তাদের প্রতিপক্ষ শিবির থেকেই তারা পেয়ে গেলেন? এবার এটাও ব্যাখ্যা করে আপনাদের বলবো, আর সেই কথাগুলো বলবো যে কথাগুলো আজ না বললেই নয়। কথায় আছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। কিন্তু কোথায় ইচ্ছে কোথায় যাবেন সব কি আর ওরকম পাঁজি পুঁথি দেখে টেকে সব ঠিকঠাক হয়? তাপস রায় সম্ভবত ও এই পাঁজি পুঁথি দেখা খুব একটা বিশ্বাসী নয়, জানেন তো। ওই জন্য এমনিতে আমরা শুনেছিলাম যে মঙ্গলবার তিনি তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন, কিন্তু আজ সকালেই গিয়ে সোমবার গিয়ে তিনি ওই বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা করে দিয়ে এসছেন এবং জানিয়ে দিয়েছেন তৃণমূল তিনি ছাড়লেন। প্রশ্ন হচ্ছে তাপস রায় তৃণমূল ছাড়লেন কেন? 23 বছরের সম্পর্ক এত সহজে ছিন্ন করলেন। রাজনীতিতে নরমালি রাজনীতিকরা খুব বেশি কিছু ত্যাগ করেন না, ছাড়েন না, মানে ছাড়লে অন্য কিছু ধরে নেন, আর যেটা আছে সেটা ধরে রেখে ছাড়েন। এটাই হচ্ছে এখনকার রাজনীতির ট্রেন্ড। এবার সেই জায়গায় রাজনীতিতে তো একটা ব্যতিক্রমী ট্র্যাডিশন নিয়ে চলে এলেন তাপস রায়। রাজনীতির এই মুহূর্তে যারা বিলুপ্তপ্রায় গোষ্ঠী, যাদের মানে রাজনৈতিক ভদ্রলোক বলা যায়, এই তাপস রায় মনে হচ্ছে তাদের মধ্যে একজন। তার দলত্যাগের পেছনে মূল কারণ কি তিনি সেটা আজকে পরিষ্কার করে বলেছেন। এবার তিনি বলেছেন একরকম, যে দল ছেড়েছেন সেই দলনেত্রী বলেছেন আরেক রকম। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাপস রায়ের নাম করেননি, কিন্তু পূর্ব মেদিনীপুরের নিমতৌরির সভা থেকে বলেছেন যে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে নাকি তৃণমূল ভাঙাতে চাইছে বিজেপি। এবার এই বক্তব্য তাপস রায়ের ক্ষেত্রে কি খাটে? মানে তাপস রায়ের বক্তব্য কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। एजेंसी बोलছে इंटरव्यूते हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন, জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, আর ফোন করে করে বলছে শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। আচ্ছা, নাম করেননি তাপস রায়ের, কিন্তু তাপস রায়ের বাড়িতেও তো ইডি হানা দিয়েছিল। এবার তাপস রায়ের সে এই বাড়ি মানে ইডি হানা নিয়ে তৃণমূল নেত্রীর যে বক্তব্যটা, যে ক্ষোভ, যে বিরক্তি, আচ্ছা তাপস রায়ের বাড়িতে ইডি হানার সময় তিনি সেগুলো তাকে জানাননি? একটা সমবেদনা পাওয়ার তো তার অধিকার ছিল। তাপস রায় কিন্তু এই কথাটাই বলেছেন যে এই সমবেদনাটা তার জন্য ছিল না তৃণমূল নেত্রীর, সেই জন্য সেই অভিমানে তিনি দল ছেড়েছেন। আর অনেকগুলো কারণ রয়েছে। 2020 ডিসেম্বরে তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী, তার দেখানো রাস্তা ক্রমশ লম্বা হয়েছে 2021-এর বিধানসভা ভোট পর্যন্ত। এটা কিন্তু আমরা দেখেছি তৃণমূল প্রায় সব ক্ষেত্রেই এই একই কারণটা তুলে ধরেছে তাদের লোকজনের এইভাবে দলবদল করার ক্ষেত্রে, এজেন্সির ভয় দেখিয়ে দল ভাঙানো। আর যেরকম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার এই অবধি তো শুনলে নর্মাল কোর্সে মনে হবে যে এজেন্সির হাত থেকে বাঁচতেই তাপস রায় কি তাহলে তৃণমূল ছাড়লেন? এবার এই জায়গায় তাপস রায় মানে এই বক্তব্যটা অন্তত তাপস রায়ের কাছে গিয়ে কোথাও গিয়ে বুমেরাং হয়ে যাচ্ছে, জানেন তো। মানে তাপস রায় কিন্তু সুনির্দিষ্ট করে বলছেন, বারবার বলছেন তৃণমূলের লোকই তার বাড়িতে ইডি পাঠিয়েছিল। এবার তাপস রায়ের এই কথাটা তো বিজেপির কাছে মোটামুটি মেঘনা চাইতেই জল পেয়ে যাওয়ার মতো বিষয় হয়ে গেল, তাই না? খেয়াল করে দেখুন তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ নর্মাল কোর্সে চিরকাল সবাই কি বলে থাকেন, তৃণমূলের সব নেতা বলে থাকেন যে এই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটাই তো সবার মনের কথা, সবার একদম আপ্তবাক্য করে নিচ্ছেন। সবাই ঘুরে ফিরে একই কথা বলেন যে কেন্দ্রীয় সরকার তারা খালি ওই নিজেদের সুবিধা মতো, বিজেপির সুবিধা মতো তারা এজেন্সি পাঠিয়ে দেন। বিজেপির কথায় এজেন্সির বিভিন্ন যে অফিসাররা রয়েছেন তারা গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে কড়া নাড়ে আর কি। তাপস রায় তিনি উল্টো পুরো জিনিস বলে দিলেন যে কোথাও গিয়ে তৃণমূলের লোকেরাই এই সমস্ত এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে তো এটা মানে বিরাট বড় একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। ভাবুন, বিজেপি বলে যে এমনি শাসক দলের হাতে, তৃণমূলের হাতে পুলিশ আছে, সিআইডি আছে,
তাপস রায় তাদের হাতে ইডি সিবিআইকেও পাঠিয়ে দিলেন, তাহলে তো তারা এখন সর্বশক্তিমান, সব থেকে বড় শক্তিশালী দল তারা মনে হচ্ছে আর কি, তাপস রায়ের অভিযোগগুলো যদি সত্যি হয়। কেন্দ্র এজেন্সি তৃণমূল নেতার কথায় তৃণমূল নেতার বাড়িতে গেছে, বিজেপির জন্য কিন্তু এর থেকে বড় সাপ মোচন আর কিছু হতে পারে না। এর আগে আমরা যেটা শুনছিলাম যে 7ই মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় নাকি বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়। তাপস রায় বলেছেন এখন এরকম কোনো সিদ্ধান্ত তার নেই, এখন কিছু ভাবছেন না। এবং তাকে বিভিন্ন তৃণমূলের নেতারা যারা তার শুভানুধ্যায়ী তারা নাকি বলছেন যে কোথাও যাবেন না, এখন বিশ্রাম নিন। কেন ক্লান্ত হয়ে গেছেন তাপস রায় কিন্তু কোথাও বলেননি আর কি। বিশ্রামের প্রশ্নটা কেন আসছে সেটাও আমরা জানি না, অথবা মুখকে বিশ্রাম দিতে বলছেন কিনা, বক্তব্যকে বিশ্রাম দিতে বলছেন কিনা, বা অভিযোগের যে অগ্নুৎপাত সেটাতে বিশ্রাম দিতে বলছেন কিনা। কারণ যত অগ্নুৎপাত হবে, যত লাভা বেরোবে, তত যে বিভিন্ন জায়গায় কোথাও ছ্যাঁকা লাগবে, কোথাও পুড়বে, আগুন লাগবে, কোথাও ছাই চাপা পড়বে, এই ঘর নোংরা হবে, এটা তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে। তাই জন্য হয়তো তৃণমূলের অনেক নেতাই তাকে এই ধরনের কথা বলছেন। কুণাল ঘোষ নিজে বলেছেন তিনি দৌত্য করতে গেছিলেন, তাকে কেন্দ্র করে যে অগ্নুৎপাতের সূত্রপাত তিনিই প্রথম ফুলকিটা বাইরে এনেছিলেন। সেখান থেকে তাপস রায় সেটার একটা আলটিমেট জায়গায় নিয়ে চলে গেলেন। কুণাল ঘোষ তিনি শোকজ পেয়েছেন, শোকজ নোটিশ পেয়েছেন তৃণমূলের তরফ থেকে, কিন্তু তিনি আবার তাপস রায়কে বলছেন আপাতত বিশ্রাম নিতে। কি অসম্ভব একটা মানে কি বলবো, জটিল পরিস্থিতি বললেও কম বলা হয় আর কি। ধোঁয়াটে পরিস্থিতি। রাজনীতিতে মানে গোলকধাঁধা তৈরির কোনো খামতি রাখেন না নেতারা, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু একটা কথা বুঝতে পারছি জানেন তো, ভোট আসছে এটা বোঝা যায় কীরকম করে। কিছুদিন আগে বলতাম এই নেতাদের বক্তব্যগুলো শুনলে, আগে যদি বলতেন কয়েক বছর আগে, জাস্ট 2 বছর আগে, তখন মনে হতো কারোর এই কোভিডের প্রাদুর্ভাব হয়েছে বোধহয়, সব নেতাদের নাকি দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তখন যাই হোক, এখন যদি কোনো নেতা বলেন না যে তার দম বন্ধ হয়ে আসছে, তাহলে বুঝতে হবে ভোট আসছে। এবং মুক্ত বায়ু সেবনের জন্য তাদের আরেকটা দলের খাঁচা পছন্দ করে নেওয়ার সময় হয়েছে বা আগ্রহ জন্মেছে। আগে কোভিডের সময় দমটম বন্ধ হলে অক্সিজেন সিলিন্ডার লাগতো, এখন অন্য ব্র্যান্ডের খাঁচা লাগে আর কি। তাপস রায় তৃণমূল ছাড়ার পরেই কিন্তু বলছেন তিনি এখন মুক্ত পাখি। কিন্তু কতদিন তিনি মুক্ত থাকবেন? কোনো না কোনো দাঁড়ে তো কাউকে না কাউকে বসতেই হবে, কারণ দাঁড় না থাকলে তো নেতা নেই। এবার দল ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যেটা বলছিলাম, তিনি ওই বিলুপ্ত প্রায় প্রজাতির একজন মানুষ বলে নিজেকে প্রমাণ করেছেন। শুভেন্দু অধিকারী ছাড়া সাম্প্রতিক অতীতে আর কোনো নেতার কথা মনে পড়ছে না যারা দল ত্যাগ করার সঙ্গে সঙ্গেই বিধায়ক বা সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। বিধায়ক সাংসদ তো অনেক বড় কথা, কাউন্সিলর বা পঞ্চায়েতের পদও তো ছাড়তে চান না নেতারা, এবং তারপরে বলেন যান অন্য জায়গায়, কিন্তু বলেন না অফিসিয়ালি গেছেন আর কি, কারণ তাহলে আবার পদটা ছাড়তে হবে। এই ছলা কলার রাস্তায় তাপস রায় হাঁটেননি, এইটা নিশ্চিতভাবে। আর কোথায় দম বন্ধ হয়ে আসছিল, কোন সময় দম বন্ধ হয়ে আসছিল, এরপর কোন দাঁড় বেছে নেবেন, নাকি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এই বলে উড়ে উড়ে বেড়াবেন, সেগুলোর দিকেই যাচ্ছি না। এই একটা জায়গায় তাপস রায় অন্তত আমাদের সাধুবাদের যোগ্য, জানেন তো। বোঝালেন যে রাজনীতিতে নৈতিকতার জায়গাটা এখনও কিছুটা আছে, এটাই ভরসার যোগ্য। ওই প্যান্ডোরার বক্স থেকে লাস্ট যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে ওই একটা ছোট্ট আলো, আশা। এই তাপস রায় এই পদক্ষেপটা অন্তত, দল বদলাবেন কি বদলাবেন না সেটা তো পরের প্রশ্ন, আপাতত দল যখন ছেড়েছেন সেই দলের প্রতীকে জেতা ওই মানুষের যে রায়টা, যে বিধায়ক পদটা, সেটাকেও সসম্মানে মানুষের দরবারেই ফিরিয়ে দিয়েছেন। এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার পর এক্সক্লুসিভলি তাপস রায়ের সঙ্গে কথা না বললেই নয়। তাপসদা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সময় আমাদের সময় দেওয়ার জন্য। একটা জাস্ট ছোট্ট প্রশ্ন আর কি প্রথমেই মনের মধ্যে মনে হচ্ছিল যে এই ধরুন 23 বছরের আপনার এই তৃণমূলী রাজনৈতিক জীবন, এমনি 52 বছরের রাজনৈতিক জীবন আর কি, কিন্তু তার মধ্যে 23 বছর মানে একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে আপনি রয়েছেন।
সেটা এইভাবে শেষ হলো, এক্সপেক্ট করেছিলেন এরকমভাবে শেষ হবে? না, এক্সপেক্ট করার বিষয় তো না, এক্সপেক্ট করিনি। কিন্তু 29 বছর পর কংগ্রেস যেমন কোনোদিন ছাড়তে হবে এক্সপেক্ট করিনি, তো হয়েছিল। পরিস্থিতি, ঘটনা প্রবাহ, এক্ষেত্রেও তাই, ঘটনা প্রবাহ, পরিস্থিতি, অবিচার, অন্যায়, অপমান, অবজ্ঞা, তারপরে এতই দুর্নীতি 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 শুনতে শুনতে মানে অসুস্থ, ক্লান্ত। তারপরে বকটুই, সন্দেশখালি, এটা আমি তো ছোটো আঙারিয়া, সিঙ্গুর, নন্দীগ্রাম, এই সমস্ত ঘটনা 34 বছরের সিপিএমের প্রতিটি ঘটনার ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা। তখনও কাউন্সিলর ছিলাম, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, এমএলএ ছিলাম, প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলেন প্রণবদার মতন মানুষ। তো যাই হোক, তখন তো এই সমস্ত নিয়ে প্রতিবাদ করতাম। এখন সেই ধরনেরই ঘটনা যদি আবার ঘটে এখন, তো তাকে সাপোর্ট করবো কেন? করা যায়, করবোই বা কেন? মানে এই যে আপনি অনেকগুলো একসঙ্গে জিনিস বললেন, তার মধ্যে অবহেলা আছে, অপমান আছে, দুর্নীতি আছে, কোন কারণটা আপনার ক্ষেত্রে সব থেকে বেশি পীড়াদায়ক ছিল? সব কিছুই, কোনটা বলবো? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সমস্ত অনেক মানে এ তোমার কত বলবো, সব কটাই চলছে, সব কিছুই চলছে। মানে কেন আমাকে উত্তরের সভাপতি করা হলো জানি না, কেন আমাকে উত্তর থেকে সরিয়ে দেওয়া হলো একজনের বায়নায়, আবদারে, জানি না। কিন্তু আমাদের মতন মানুষেরা তো রাজনীতি করে সম্মানের জন্যে, মর্যাদার জন্যে, করলই বা কেন, সরিয়েই বা দিল কেন? আমিও 7 মাস হয়নি, কয়েকদিন কম 7 মাস, তার মধ্যেই তো আমি মমতা ব্যানার্জির পাবলিক মিটিং করেছিলাম, কর্পোরেশন ইলেকশন করেছি, অভিষেকের একেবারে ঐতিহাসিক রোড শো করেছি। আমি যে হ্যান্ডওভার নিয়েছিলাম চার্জ, সেটাও ক্যালকাটা ইউনিভার্সিটিতে সাংঘাতিকভাবে করেছি। দল নির্দেশ দিয়েছিল প্রত্যেকটা জেলাকে ভালো করে বিজয়া সম্মেলন করতে হবে। বাগবাজারের মাঠে, দুর্গা মাঠে কী ধরনের সম্মেলন করেছিলাম, বিজয় সম্মেলন, সর্বজন বিদিত। তারপরে কেউ চাইছে তার ন্যাগিংনেসের জন্যে, আবদারের জন্যে, হঠাৎ করে নজরুল মঞ্চে বসে রয়েছি, বক্তৃতা শুনতে শুনতে দেখলাম যে উনি আমাকে বারবার চাইছেন, বলছেন, তাই সরিয়ে দেওয়া হলো। এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে? তারপরে 12ই জানুয়ারি আমার বাড়িতে বিজেপি পাঠায়নি, ইডি পাঠিয়েছে সুদীপ ব্যানার্জি। এবং এটা আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমারও কানেকশানটা খুব একটা কম নয় দিল্লি এবং কলকাতায়, 52 বছর রাজনৈতিক জীবন কম নয়। দি পার্সনস হু ওয়ার অ্যান্ড আর ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, IAS, IPS, IRS, রেপুটেড জার্নালিস্ট, এসব আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব আছে। সবারই কাছ থেকে যে এটার সঙ্গে বিজেপি যুক্ত নয়, তোমার দল যুক্ত, এবং সেটা আমার দলের লোক বাড়িতে বসে 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ জানুয়ারিতে বলেছে যে তাপসের বাড়িতে ইডি রেড হবে। 12ই জানুয়ারি হয়েছে। ডেট যখন চলছে বিবেকানন্দের জন্মদিনের দিন, সেখানে সব উল্লাস করছে, মজা দেখছে। MP, MLA, একজন যুবনেত্রী, প্রতিবাদও হয়েছে, ছাত্র পরিষদের নেতা নেত্রীরা প্রতিবাদ করেছে, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রতিবাদ করেছে। অন্য কোনো রাজনৈতিক দল যদি আমার বিরুদ্ধে কিছু বলে, কোনো একটা ছবি নিয়ে যদি কোনো টুইট করে থেকে থাকে, সেটার দায়িত্ব হলো মধ্য কলকাতার ছাত্র পরিষদের নেতা সুদীপ ব্যানার্জি এবং তার স্ত্রীর নির্দেশে তার আর তার পিতৃদেবের ওটাকে ভাইরাল করা। মানে অন্য রাজনৈতিক দলের কাজ করছে। আরে বাবা, তৃণমূল যখন করো, তৃণমূলের কাজ করো না। এবং এর পেছনে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী। যাই হোক, প্রথম কথা, আমার বাড়িতে বিজেপি পাঠায়নি। আমার বাড়িতে, আমি তোমায় বলছি অমৃতাংশু, অন রেকর্ড, অন এয়ার, আমি যদি কখনো এই নিয়োগ দুর্নীতি, এই যে চলছে যেগুলো,
এর সঙ্গে শুধু না, 52 বছরের রাজনৈতিক জীবনে আমি যদি কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকি, তাহলে যেন ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী ফাস্টেস্ট ট্র্যাক কোর্টে আমার যেন বিচার হয়, শাস্তি হয়। আর যদি তা না হয়ে থাকে, তাহলে আমি এই অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি আমার পরিবার থাকবো কেন? যথাশীঘ্র সম্ভব যেন আমাকে মুক্তি দেওয়া হয় এই অপবাদ থেকে। তৃণমূল নেত্রীও আজকে বলেছেন, আপনাদের পার্টির তরফ থেকে বলা হচ্ছে আপনি আন্ডার কম্পালশন পার্টি ছেড়েছেন বা এই যাবতীয় অভিযোগ তুলছেন জোর করে। আন্ডার কম্পালশন পার্টিতে দেখুন সব কি করছে। আরে নো, একেবারেই না, বাজে কথা, একদম অসত্য কথা। বললাম তো, এই কম্পালশন যদি থাকে, আমি বলছি কনসার্ন সকলকে যে ফার্স্টেস্ট ট্র্যাক কোর্টে যেন আমার বিচার হয় অ্যাট দি আর্লিয়েস্ট। আর কম্পালশন কাদের আছে কাদের নেই অনেক কিছু আমি জানি, সেইগুলোর দিকে নজর দিক। কাদের কম্পালশন আছে কাদের কম্পালশন নেই, আমার কোনো কম্পালশন নেই। আর যদি থেকে থাকে সেটা যেন বলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস থেকে আমার কি কম্পালশন। 1, 2 হচ্ছে যে আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, আমাকে কোনো জায়গায় রাখাও ছিল কিনা, কোনো রিক্রুটমেন্টে একটা চাকরি দিতে পারিনি, লজ্জার কথা। কনস্টিটিউয়েন্সিতে প্রায় সবাইকেই, মানে সে পার্থ চট্টোপাধ্যায় থেকে শাহজাহান অবধি প্রায় সবাই তো মোটামুটি ক্লিন চিট পেয়ে গেছিলেন, আপনাদের দলের তরফ থেকেই দেওয়া হয়েছিল। এটাকে কিভাবে দেখছেন? অভিযোগগুলো সত্যি না মিথ্যে? দেখুন, ক্লিন চিট তো দল দেয় না, ক্লিন চিট দেওয়ার হলে বিচার ব্যবস্থা দেয়, আদালত দেয়, কোর্ট দেয়। সমস্ত ঘটনা অমৃতাংশ তোমার মধ্যে একটু ভুল হয়ে যাচ্ছে। ক্লিন চিট পার্টি কী করে দেবে? ক্লিন চিট তো দেবে বিচার ব্যবস্থা, কোর্ট দেবে। মানে পার্টির চোখে এরা সবাই পরিষ্কার, এরকম একটা তো জায়গা, চক্রান্তের শিকার, আপনি মানেন না? সেটা দল কি বলছে না বলছে, আই এম নট অন দ্যাট, সেটা আমি বলছি না। কিন্তু এটা তো খুব দুঃখের এবং দুর্ভাগ্যের যে আমাদের কলিগরা বছরের পর বছর তারা জেলে কাটাচ্ছে। এটা দুঃখের নয়, দুর্ভাগ্যের নয়। কিন্তু সেটা কি কৃতকর্মের ফল বলে আপনি মনে করেন? কারণ যদি আপনি দুর্নীতির বিষয়গুলো নিয়ে মুখী খোলেন এবং যদি বলেন যে আপনি দুর্নীতির বিষয় নিয়ে দলকেও সতর্ক করেছেন, তার মানে অভিযোগগুলো দাঁড়ায় সবকটা সত্যি। আরে দলকে আমি যাদের করার উচিত ছিল, নজরদারি, খবরদারি, মনিটরিং, নিষেধ, ন্যূনতম একটা নিষেধাজ্ঞা, এগুলো তো সমস্ত না থাকলে যা হয় সেটাই হয়েছে। নাহলে হবে কেন? এগুলো তো হওয়ার কথা ছিল না, এগুলো হবে কেন? তাও একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম, আপনি বললেন যেটা, যে যখন আপনার বাড়িতে ইডি হানা হচ্ছে, কেউ উল্লাস করেছেন, আপনার সেটা ক্ষোভের জায়গা। পাশাপাশি এটাও ঘটনা যেটা সাম্প্রতিককালে দেখা যায়নি, বিভিন্ন পার্টির লোকজন, সেটা আমাকে সাংবাদিকরা আমার বাড়িতে সন্ধেবেলা এসে সাংবাদিক এক ঝাঁক সাংবাদিক বলেছে। সেদিন রাতে এসে আমাদের দলের লোকেরা যারা সেদিন ছিল বিবেকানন্দের বাড়ি, সেই ছাত্র যুবরা বলেছে, ছাত্র যুব নেত্রীরা বলেছে, তারপরের দিন বলেছে। কিন্তু আমার সেই সকল রাজনৈতিক নেতা, বিভিন্ন দলের, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, তাদের কাছে আমার এবং আমার পরিবারের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই, শব্দ নেই। আমি এই প্রসঙ্গটাই জিজ্ঞেস করছিলাম আপনাকে, যে যেভাবে অন্যান্য পার্টির লোকজন সবাই আপনার সমর্থনে মুখ খুলেছিলেন, এটা একটু অপ্রত্যাশিত, সচরাচর দেখা যায় না। কিন্তু এটাকে কি আপনি আপনার সব থেকে বড় পাওনা? আপনি অবশ্য বললেন সেটা, কিন্তু মানে এরকম ব্যতিক্রমী ঘটনা আমরা খুব একটা দেখিনি আর কি। আমি বললাম তো, আমি করজোরে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার এই পরিস্থিতিতে সেদিন যে সকল রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের, এটাই বাংলা, এটাই হওয়া উচিত। দেখুন, সবাই এটা যে বলা, একটা পার্টির থেকে এটাও বলা হচ্ছে, একটা তো আপনার আন্ডার কম্পালশনের বিষয়টা, আরেকটা বিষয় হচ্ছে আপনি সিটের লোভে, মানে সেটাতে প্রয়োজন আপনি একটা সময় অভিষেক লবিতেও গেছিলেন। কি কম্পালশন? তারা আমি কোনো লবি করিনি কোনোদিন, আমি করিও না, করবও না। দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নবীন প্রবীণ প্রশ্নে আমি নবীনদের পক্ষে, এবং সেই হিসাবে কতগুলো যে ঘটনা উঠে এসেছিল কথা, এবং আমাকে যে যখন বলেছে আমার দলে ছোট বড় না, আমি ছাত্র পরিষদের ছেলেরা আজও 28 আগস্ট বললে আমি রাত জাগি, আজও আমি ইনডোরে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি এবং রাত জাগি। আজ 21শে জুলাই যুব কংগ্রেস, আজও আমি রাত জাগি,
যে দায়িত্ব দেয় পালন করি। মানে যেটা বলা হচ্ছে এই সময় আপনার মুখ খোলার কারণ হচ্ছে আপনি উত্তর কলকাতার সিটে আপনাকে বিবেচনা করা হয়নি, সেই জন্য আপনি বিক্ষুব্ধ হয়েছেন, মানছেন? না 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 না, আমার সঙ্গে জিজ্ঞাসা করুন না, অদ্ভুত একটা কথা। আমি কি কাউকে কখনো কোনো দিন বলেছি যে আমাকে এটা দেওয়া হোক, আমাকে করা হোক? তারা কি আমাকে গত 2-3 মাসের মধ্যে তারা কি কখনো কেউ দলের তরফ থেকে, দলের সুপ্রিমো হোক বা কেউ হোক, দলের বিভিন্ন পদে যারা রয়েছেন, প্রেসিডেন্ট হোক বা অন্য কেউ, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কি আমাকে বলেছে যে তোমাকে এটা করা হচ্ছে, তোমাকে এটা করা হচ্ছে না? তাহলে এই কথা উঠছে কেন? যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার এত অভিযোগ, আপনি কি তার বিরুদ্ধে উত্তর কলকাতায় লড়ার চ্যালেঞ্জ নেবেন? আমি জানি না, আমি তো বলতে পারবো না এটা। এই প্রশ্নের উত্তর এখনই আমি অমৃতাংশ দিতে পারবো না, আমি জানি না। আমি তবে এটা শুনে রেখে দাও যে আমি ইস্তফা দিয়েছি আজকে এমএলএর পদ থেকে, কিন্তু গত 1 মার্চ আমি দলীয় সমস্ত দায় দায়িত্ব থেকে এবং সরকারি সকল দায় দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছি এবং আজকে সিকিউরিটিও ছেড়ে দেবো। আপনার সঙ্গে সোমেন মিত্রের একটা অদ্ভুত মিল আমি দেখছি। আপনারা দুজনেই কিন্তু এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন। সোমেনবাবু পরবর্তী ক্ষেত্রে আবার ফিরেও এসেছিলেন, কিন্তু এই যে শেষ পর্যন্ত উত্তর কলকাতার থেকে লড়াইটা, সেখানে সোমেনবাবুর লড়াইটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সফল হয়নি। আর এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনোভাবেই যেন আপনি দাঁড়ালে এবং হেরে গেলে আপনাকে যাতে ফিরিয়ে না নেওয়া হয়। কীভাবে দেখছেন এই বিষয়টাকে? আমি জানি না এই সমস্ত কী উত্তর দেবো, এই সমস্ত কী উত্তর দেবো। ওর প্রশ্নের উত্তর যথাসময় যথা জায়গায় ময়দানে দেব। মানে অতীতে সাম্প্রতিককালে আমরা অনেককে দেখেছি চলে গেছেন, ফিরে এসছেন, আপনার ক্ষেত্রে সেরকম সম্ভাবনা রয়েছে? আমি কোথাও, আমি কংগ্রেসে 29 বছর থাকার পর আমাকে দেখেছেন ঘুরঘুর করতে? যেখান থেকে চলে এসছি। এ দলে গুরুত্ব কারা পায় দেখতে পাচ্ছেন না? এ গলে সুদীপ ব্যানার্জি এই কথা বলার আগে লজ্জা করলো না? সে আর তার স্ত্রী মিলে মমতা ব্যানার্জিকে আর দলকে কি বলেছিলেন? 6-7 বছর দলে ছিলেন না, দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, হয়ে এমএলএ হয়েছিলেন। দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে আমি তখন ইলেকশন এজেন্ট ছিলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জি। হারার পরই কাউন্টিং হল থেকে যখন বেরোচ্ছেন বলেননি আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। ওর মুখে তারপরে তিনি ফিরে এসেছেন। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া কোথাকার। দেখুন, তাপস রায় একদম নির্দিষ্ট করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করলেন, দাবি করলেন যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি তার বাড়িতে ইডি হানার পেছনে ছিলেন। আর অভ্যন্তরীণ একটা শৃঙ্খলা না থাকলে এরকম হয় আর কি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেটা থাকলেও কি এরকম হয়? মানে লোকসভা ভোটের মুখেই কি এই সমস্ত দ্বন্দ্বগুলো তুঙ্গে ওঠে? গত কয়েকদিনের কার্যকারণ বিশ্লেষণে কিন্তু তাই মনে হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ প্রথম মুখ খুলেছিলেন, আর তারপর কুণালকে সমর্থন করে সরব হয়েছিলেন তাপস রায়। এবার তাপস রায় কিন্তু স্বীকার করে নিয়েছেন তিনি নবীন গোষ্ঠীর নেতা। তাহলে লোকসভা ভোটের আগে, এবং কুণাল ঘোষ তিনি যে নবীন গোষ্ঠীর প্রতিনিধি সেটা তো সবাই জানে। এটা দেখলে একটা ইকুয়েশন পাওয়া যায় না? তাহলে কি মনে হবে যে লোকসভা ভোটের আগে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে যাবতীয় আক্রমণের স্রোত সেটা কি একমুখী? আক্রমণটা কি নবীন গোষ্ঠীর দিক থেকে ক্রমাগত প্রবীণ গোষ্ঠীর দিকেই ধেয়ে যাচ্ছে? আচ্ছা, এই সিপাহী বিদ্রোহের ফলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে খানিকটা আপার হ্যান্ড পেয়ে যাচ্ছেন? যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কোথাও গিয়ে কি ওই প্রবীণ গোষ্ঠীকে একটু চাপে ফেলে দিচ্ছে, যার ফলে তারা আবার অনুগত সৈনিকের মতো, যেরকম ফিরহাদ হাকিম তিনি বলেছেন অনেক কিছু বলার আছে কিন্তু বলছেন না, কিন্তু বললে বিস্ফোরণ হবে। ফলে বিস্ফোরণের জন্য তারা যে তৈরি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে উল্টো স্রোতটা কি একটু বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, যার জন্য পাল্টা স্রোত বহানোর দিকে তিনি যেতে রাজি হচ্ছেন না, পাছে ভেসে যেতে হয়। এবার তাপস রায়ের মতো ভদ্র অনুগত নেতাও যে তৃণমূল ছাড়তে বাধ্য হচ্ছেন ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতার কারণে, এই বিশ্লেষণটা তৃণমূলের অন্দরে কাদের বিরুদ্ধে যেতে পারে? পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন,
সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। ও ভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, সব ক্রিয়েটেড, ও করেছে। ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে। যে মুখপাত্র বিক্রি হয়ে যাচ্ছে তারা করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। আমি তাপসদাকে অনুরোধ করব যে যদি কোনো যন্ত্রণা থাকে, যদি কোনো বক্তব্য থাকে, তাহলে তাপসদা আপাতত একটু বিশ্রামে থাক। দয়া করে তাপসদা যাতে অন্য কোনো দলে যোগদান না করে। যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কোনো চিঠি দিয়ে ফেলেছে, আমি তো তাকে বলতে পারি না দাদা ফিরিয়ে নাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু রাজনৈতিক নেতাদের একটা পরিচয়ের কথা বললেন, এটা কিন্তু একদম ফিক্সড, সুযোগ সন্ধানী। ওই ফুটবলের স্ট্রাইকাররা থাকেন না, যে যত সুযোগ সন্ধানী সে তত বড় স্ট্রাইকার। এই রাজনীতিকরা প্রত্যেকেই স্ট্রাইকার, প্রতি মুহূর্তে তো আমাদের শট করে করে গোলে পাঠিয়ে দিচ্ছে। ফলে সুযোগ সন্ধানী না হলে চলে। এবং খেয়াল করে দেখুন, যখন যার যেরকম জায়গায় কেউ কোনো সুযোগ ছাড়েন না নিজেদের বক্তব্য এবং মত পাল্টে ফেলতে। রাজনীতিকদের তো আমরা দেখেছি শুধু যাওয়া আসা, যখন যান যেখানে যান সেখানে কি অদ্ভুতভাবে আগে যেখানে ছিলেন তার থেকে আবহাওয়া পরিবর্তনটা টের পেয়ে যান। ওখানে তখন দূষণ বেড়ে যায়, এখানে তখন মুক্ত বাতাস। আবার যখন তিনি আবার এপাশে চলে আসেন তখন এই পাশে পলিউশন, এপাশে মুক্ত বাতাস। এটা রাজনৈতিকরা নেতারা অসাধারণ ভঙ্গিতে করেন। এই যে এতগুলো কথা শুনলেন তাপস রায় সম্পর্কে, দল ছেড়ে দেওয়ার পর তার সম্পর্কে এখন যে মূল্যায়নটা, এই যেন শুনলে তো মনে হবে সত্যি সত্যি একজন কারুর এইভাবে দল ছাড়া, বিশেষ করে ভোটের মুখে দল ছাড়া, এটাও খুব অনৈতিক, খুব অন্যায় করেছেন একজন। এরকম সুযোগ সন্ধানী হওয়া উচিতই না। রাজনৈতিক নেতা হবেন স্বার্থহীন, একটা নির্বিবাদী মানুষ, মানুষের জন্যই তিনি কাজ করবেন, একটা নৈতিকতা মেনে চলবেন, এটাই তো বিষয়টা। আমার শুধু মাঝে মধ্যেই বায়রান বিশ্বাসদের মতো মানুষজনের কথাটা মনে পড়ে। তারা তো আবার কোথাও গিয়ে অন্য দলের হয়ে জিতে তৃণমূলেই এসছিলেন। যারা যারা এরকম বক্তব্যগুলো রাখছিলেন বায়রান বিশ্বাস সম্পর্কে, যদিও তাদের এখন মানে তাপস রায় অবশ্য সদ্য প্রাক্তন হয়ে গেছেন, কিন্তু বায়রান বিশ্বাস তিনি তো তাদের দলেই রয়েছেন। একবার মূল্যায়ন করবেন নাকি তার, এটা কিন্তু মাঝে মধ্যে মনে হয় যেন তো এগুলো মানে সাধারণ মানুষের প্রশ্ন, তো আমাদের তো সাদা মনে কাদা নেই। দেখুন মাঝে মধ্যে এই প্রশ্নগুলো মনের মধ্যে আসে, তুলে দিই, কারণ আমাদেরও তো মাঝে মধ্যে বুঝতে হয় যে আমাদের মতামতের আদৌ কোনো দাম আছে কিনা বা কতটা আছে। এই ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে তাপস রায় এত কথা বললেন, বা সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষ কালকে পর্যন্ত যা যা কথা বলেছেন, তাকে গ্রেফতার করা উচিত এবং আরও অনেক কিছু কথাবার্তা বলেছেন ঠলেছেন আর কি। তারপর আজকে কুণাল ঘোষ মেরেছি কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না বলে চা খেতে, মানে তা বলে কি চা দেবো না, এরকম একটা ভঙ্গিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে চা খেতে নেমন্তন্ন করেছেন। কুণাল ঘোষ গেছেন, কেউ সৌজন্য করেছেন, এর তো সৌজন্যের মরশুম আর কি। ফলে চা খেতে চলে গেছেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার এই যে তাপস রায় চলে যেতেই কুণাল ঘোষকে এইভাবে চা খেতে ডাকা, নেমন্তন্ন করা, যা যা বলেছিলেন সেগুলো শুনতেই পেলেন না, বা এতদিন মানে কুণাল ঘোষ বলার পরে কোনো রিয়াকশান দেননি। সেটা কি চা খেতে ডাকবেন বলে? তাকে বড় শাহজাহান বলেছিলেন কুণাল ঘোষ, চিটফান্ড সংস্থার থেকে সুবিধা নেওয়ার জন্য তাকে গ্রেফতারের দাবি তুলেছিলেন। সেগুলো নিয়ে কোনোটারই কিন্তু প্রতিক্রিয়া দেননি। সেটাও কি ওই কলসির কারণে, মানে চা খাওয়াবেন বলে আর কি। এবার মুশকিল হচ্ছে, দেখুন তাপস রায়ও তো এরকম অনেক কিছু বলেছিলেন, এক যাত্রায় পৃথক ফল হলো কেন? তাপস রায়কে দলে না ফেরানোর বার্তা যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, বা দলের অভ্যন্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে শোনা যাচ্ছে, তখন আরেক বিদ্রোহী কুণাল ঘোষকে ডেকে কেন তিনি চা খাওয়াচ্ছেন? নিছক রাজনৈতিক সৌজন্য নাকি অন্য কিছু? এখনও চাটা মুখে লেগে আছে। হ্যাঁ, তো সুতরাং এই ধরনের কথাগুলো এখন, এবার যা যা বলেছি, কেন বলেছি, কিসের জন্য বলেছি, ঠিক বলেছি কি আমার ভুল ধারণা, সেই আলোচনাগুলো যখন একটা মুখোমুখি বসে আলোচিত হয়েছে, তো তারপরে নতুন করে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে যাওয়াটা আমার মনে হয় আমিও বলবো না, সুদীপদাও বলবেন না।
উনি বলেছেন চা খেতে আসছেন আজকে, আপনি আমন্ত্রণ জানিয়েছেন। দলের দুজন সহকর্মী একসঙ্গে চা খাবেন, তাতে অন্যায় কি? মান অভিমান আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে। আমার কোনো মান অভিমান নেই। সুদীপ দা একজন সিনিয়র নেতা, যাতে যে বিষয়গুলো হচ্ছিল সে নিয়ে একটু কথা হয়েছে এবং সুদীপদার ফোন পেয়ে ভালো লেগেছে এবং সুদীপদা সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কিছু কিছু বিষয় আছে, সেগুলো যদি পার্টিটা ঐক্যবদ্ধ। তাপসদা দল ছাড়লেন এবং যে ভাষা নিয়ে দল ছাড়ছেন আপনার বিরুদ্ধে বারবার সরাসরি অভিযোগ করছেন, আপনার নাম করে অভিযোগ করছেন, কি বলবেন? আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি, আজকে একই জবাব, নো কমেন্টস। এই যে আপনাকে বলছেন নাকি আপনি ইডি পাঠিয়েছেন, একটা কথা সরাসরি বলছেন, আপনি তো কুণাল বাবুকে ডাকলেন, তাপস বাবুকে ডাকবেন একবার। নো কমেন্টস। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলে মনে হবে তিনি একটা আপ্তবাক্যে বিশ্বাস করেন, যে সয় সে রয়। আপাতত তিনি রয়েছেন এবং কুণাল ঘোষ তিনি শোকজ হয়েছেন, তার মনে পড়েছে যে একজন সিনিয়র লিডার দলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেগুলো বলেছিলেন সেই বিষয়গুলোতে তার মতের বিশেষ পরিবর্তন হয়েছে, এরকম ইঙ্গিত কিন্তু দেননি আর কি। খেয়াল করে দেখা যাবে যাবতীয় ডামাডোল কিন্তু শেষে একটা বিষয়কেই ইঙ্গিত করছে। দেখুন, 3টে পদত্যাগ, তাপস রায়, কুণাল ঘোষ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই গত কয়েকদিনের মধ্যে তো এই 3টে পদত্যাগই দেখলাম আর কি। আজ বিচারপতি হিসেবে শেষ মামলা শুনেছেন বলে জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন বলে শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে যে 7ই মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি বিজেপিতে যোগ দিতে পারেন। তমলুক থেকে লোকসভা নির্বাচনে পদ্মপ্রার্থী হওয়ার সম্ভাবনাও নাকি প্রবল। এবার তমলুক মানে তো শুভেন্দু অধিকারী খাস তালুক। শুভেন্দু না হলে দিব্যেন্দু, গত কয়েক বছরে অধিকারী বাড়ির 2 ছেলেই ওই তমলুকের সাংসদ হয়েছেন। অধিকারীদের সেই গড়ে কি এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন লড়াই? এবার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক ছাপ গায়ে লেগে গেলে মানুষ তারা মানে তাকে ঈশ্বরের চোখে কি আর দেখবেন, নাকি একজন রাজনৈতিক নেতা হিসেবে নতুন করে মূল্যায়ন করবেন? দেখুন, আজকে যাদের বিরুদ্ধে এই বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে তাদের হয়ে ওই হাইকোর্টে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে চাকরির মামলাগুলো এতদিন শুনছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিষ্কার বলেছেন তিনি, তার যাবতীয় নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাই যাবতীয় মামলা খারিজ হওয়া উচিত বলে তিনি দাবি করেছেন। কাদের হয়ে দাবি করেছেন? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তাদের হয়ে মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবিটা করেছেন। আর এরা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন এবং চারপাশে এরকম অনেকে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এবং তার জন্য বেশ কিছু ন্যায্য চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছে। এই গোটা বিষয়টা কে সব থেকে বেশি সামনে আনার চেষ্টা করেছিলেন? বিচারপতি গঙ্গোপাধ্যায়। গোটা ব্যাপারটা যদি তার বিরুদ্ধে সেই রায়গুলো গোটা বিষয়টাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোথাও গিয়ে দেগে দেওয়া যায়, তাহলে কাদের সুবিধা হবে বা কে কার সুবিধা করে দিলেন খেয়াল করে দেখুন। 1 বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল। বামের উকিলরা ভাবতো বামে আছে, একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে গিয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। 85% জাজমেন্ট অ্যান্ড অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যদি উনি চান, তাহলে তৃণমূল বা বিজেপির মতো এই কোনো দলের সঙ্গে তার যোগাযোগ রাখা সম্ভব না, কারণ এই দুটি দলই দুর্নীতিগ্রস্ত। আর এমনও হতে পারে উনি হয়তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য একটা নিজস্ব মঞ্চ তৈরি করতে চান, তাও হতে পারে। আমি চাইবো হয় তিনি নতুন দল করুন বা আমাদের দলে তিনি আসুন। আমার মনে হয় আমাদের দল নিশ্চয়ই তাকে গ্রহণ করবে। আমরা চাইবো আগামী দিনে এ বাংলায় মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো। বিজেপিতে আসবেন উনি? বিজেপিতে আসবেন ক্রমশ প্রকাশ্য। আপনারা কি যোগাযোগ করছেন? দেখুন, সাম্প্রতিককালে না আপনার আমার মতো সাধারণ মানুষের একটাই মানে শেষ আসার জায়গা
এরকম আমাদের হঠাৎ করে মনে হতে শুরু করেছিল। বিচার ব্যবস্থা, যে জায়গাটা সচরাচর সাধারণ মানুষ একটু এড়িয়ে চলেন, বিভিন্ন জটিলতার, ওই আদালত ছুলে তোর ঘরে মামলা ঢুকুক, এটা অভিশাপের মতো শোনাতো একটা সময়। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ মামলা করার কথা ভেবেছে, আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভেবেছে দেবালয় হিসেবে, শেষ আশ্রয় হিসেবে। কোথাও গিয়ে কোনো একটা সিদ্ধান্তে মানুষের সেই শেষ ভরসার জায়গাটা নিয়ে আবার মনের মধ্যে সংশয় তৈরি হবে না তো? আসলে অল্প লইয়া থাকি তাই আমাদের যাহা যায় তাহা যায় গো।